বিভিন্ন ইন্ডিয়া থেকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে আমাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, আমাদের পরিবারের আমাদের বাসার লোকেশনগুলো ট্র্যাক করা হচ্ছে। ওসমান হাদিকে শ্যুট করার পর থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নিয়ে কথা হলেও এবার বেরিয়ে এসেছে ভিন্ন এক রহস্য। হাদির মৃত্যু নিশ্চিত করতে এবার সরাসরি ভারত থেকে তার চিকিৎসকদের হুমকি দেয়া হচ্ছে। মনে পড়ে হাদির বোনের সে কথা, ওরা আমার ভাইকে বাঁচতে দেবে না, ভারতের আমার ভাইকে মেরে ফেলবে। গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগেই ভারতবর্ষের একটি মানচিত্র পোস্ট করেছিলেন ওসমান হাদি। সেখানে বৃহত্তর বাংলা ও 7 সিস্টার্সকে আলাদা করে দেখানো হয়েছিল। তাহলে কি এটাই তাকে গুলি করার আসল কারণ? আরও আশ্চর্যজনক ব্যাপার হলো, হাদিকে শ্যুট করার পর রাতারাতি আত্মাইর ভারতে পালিয়ে যাওয়া। এমনটা তখনই সম্ভব যখন কোনো গোয়েন্দা সংস্থা কাউকে সহায়তা করে। ভারতের কি তাহলে সেই শুটারকে সহায়তা করেছিল? সন্দেহটা বেড়েছে একটা প্রেস ব্রিফিংয়ের পর, যেখানে ভারত থেকে হুমকি পাচ্ছেন বলে জানান হাদির চিকিৎসক। ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, যেখানে তাকে দেয়া হচ্ছে সর্বোচ্চ চিকিৎসা। সেটাই যাতে ব্যাঘাত ঘটে, এজন্য তার চিকিৎসকদের ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হচ্ছে, তাদের নাম্বার বিভিন্ন পাবলিক প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয়া হচ্ছে, অভিযোগ করেছেন হাদির চিকিৎসক। 14 ডিসেম্বর হাদির সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে প্রেস ব্রিফিংয়ে তার চিকিৎসক বলেছেন, হাদিকে আজ সকালে মেডিকেল বোর্ডের মিটিংয়ের আগেই সিটি স্ক্যান করা হয়েছে। এই রিপিট সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা, অক্সিজেনের ঘাটতি পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও পাওয়া গেছে। অর্থাৎ সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের পরিস্থিতি খুবই খারাপ। এদিকে হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকেরাও নানা মাধ্যমে হুমকি পাচ্ছেন জানিয়ে তিনি যোগ করেন, আমাদের জীবন হুমকির মুখে আছে, আমাদের ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন দিয়ে হুমকি দেয়া হচ্ছে, আমাদের নাম্বার পাবলিক করে দেয়া হচ্ছে, বিভিন্ন গ্রুপে নাম্বার ছড়িয়ে দেয়া হচ্ছে, আমাদের পরিবার ও বাসার লোকেশন ট্র্যাক করা হচ্ছে। চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠানোর পরিকল্পনা চলছে জানিয়ে তার চিকিৎসক বলেন, ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা আছে, তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি জানান, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করে দেয়া হয়েছে, তবে রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কিনা সেটিও বড় প্রশ্ন। ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার ঘটনাটি কেবল একজন তরুণ রাজনীতিবিদের ওপর হামলা হিসেবে দেখলে পুরো বাস্তবতাকে বোঝা যাবে না। এই ঘটনাটি আসলে বাংলাদেশের রাজনীতির ভেতরে চলমান গভীর ক্ষমতার দ্বন্দ্ব, সার্বভৌমত্বের প্রশ্ন এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের লড়াইয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হাসপাতালে শুয়ে থাকা একজন আহত মানুষের চিকিৎসকদের পর্যন্ত হুমকি ধমকি দেওয়ার অভিযোগ সামনে আসা মানে বিষয়টি শুধু ব্যক্তিগত শত্রুতার পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি সুসংগঠিত রাজনৈতিক আতঙ্ক সৃষ্টির কৌশল বলেও অনেকে মনে করছেন। ওসমান হাদির রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি নিজেকে স্পষ্টভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদার প্রশ্নে আপোষহীন একজন নেতা হিসেবে উপস্থাপন করে আসছেন। তার বক্তৃতা, কর্মসূচি ও রাজনৈতিক অবস্থানে একটি বিষয় বারবার উঠে এসেছে, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে, কোনো বহিরাগত শক্তির ইশারায় নয়। এই অবস্থানই তাকে এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে তিনি স্বাভাবিকভাবেই আঞ্চলিক আধিপত্যবাদ বিরোধী রাজনীতির প্রতীক হয়ে উঠেছেন। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই একটি অভিযোগ প্রচলিত যে ভারত তার কৌশলগত স্বার্থ রক্ষার জন্য এদেশের অভ্যন্তরীণ রাজনীতির ওপর প্রভাব বিস্তার করতে চায়। সীমান্ত, নদীর পানি, বাণিজ্য, নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির প্রশ্নে বাংলাদেশের ওপর নির্ভরশীলতা তৈরি করাই নাকি সেই কৌশলের অংশ। এই বাস্তবতায় যে কোনো নেতা বা রাজনৈতিক শক্তি যদি প্রকাশ্যে এই প্রভাবের বিরোধিতা করে, তাহলে সে স্বাভাবিকভাবেই নজরদারির আওতায় চলে যায়। এমনটাই বহু রাজনৈতিক বিশ্লেষকের ধারণা। ওসমান হাদি ঠিক সেই জায়গাটিতেই দাঁড়িয়ে আছেন। তিনি যে ধরনের বক্তব্য দেন তাতে ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে অন্ধ আনুগত্য নয়, বরং সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ার কথা উঠে আসে। এই অবস্থান ভারতের নীতি নির্ধারকদের জন্য অস্বস্তিকর হতে পারে এমন আশঙ্কা রাজনৈতিক মহলে নতুন নয়, কারণ বাংলাদেশে যদি এমন একটি প্রজন্মের উত্থান ঘটে যারা নির্ভীকভাবে আঞ্চলিক আধিপত্যের প্রশ্ন তোলে, তাহলে দীর্ঘদিনের কৌশলগত হিসাব নিকাশ নতুন করে ভাবতে হবে। এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতে অবস্থানরত কিছু আওয়ামী লীগের নেতাকর্মী ও নেটওয়ার্কের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ আছে যে তারা বাংলাদেশের ভেতরের রাজনৈতিক পরিস্থিতিকে দূর থেকে প্রভাবিত করার চেষ্টা করছে।
এবং যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন বা অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তাদেরকে টার্গেট করা হচ্ছে। ওসমান হাদি যেহেতু আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনের একটি পরিচিত মুখ হিসেবে পরিচিত, তাই তার উপর আক্রোশ থাকা অস্বাভাবিক নয় বলেই অনেকের মত। আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় থেকে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক কাঠামোর ওপর যে প্রভাব তৈরি করেছিল, সেই কাঠামো ভেঙে পড়ার আশঙ্কাই অনেককে আতঙ্কিত করে তুলেছে। ওসমান হাদির মতো তরুণ নেতারা সেই পরিবর্তনের প্রতীক হয়ে উঠলে পুরনো ক্ষমতার বলয় ভেঙে যেতে পারে বলে এই ভয় থেকেই তাকে থামানোর চেষ্টা চলছে বলে তার সমর্থকদের দাবি। হাদির জন্য হুমকির মাত্রা এতটা গভীর হওয়ার আরেকটি কারণ হল তিনি কেবল কথার রাজনীতি করেন না, বরং মাঠের রাজনীতিতে সক্রিয়। তরুণদের সংগঠিত করা, সামাজিক মাধ্যমে জাতীয়তাবাদী বয়ান তুলে ধরা এবং রাজপথে প্রতিবাদ গড়ে তোলার সক্ষমতা তাকে আলাদা করেছে। ইতিহাস বলে, যে নেতা কেবল বক্তৃতায় সীমাবদ্ধ থাকে তাকে উপেক্ষা করা যায়, কিন্তু যে নেতা জনসমর্থনকে বাস্তব আন্দোলনে রূপ দিতে পারে সে হয়ে ওঠে প্রকৃত হুমকি। হাসপাতালে শুয়ে থাকা একজন আহত মানুষের চিকিৎসকদের পর্যন্ত হুমকি ধমকি দেওয়ার অভিযোগ যদি সত্য হয়, তাহলে এটি শুধু ওসমান হাদিকে নয়, পুরো সমাজকে একটি বার্তা দেওয়া যে কেউ এই পথে হাঁটলে তার নিরাপত্তা নিশ্চিত নয়। এটি ভয়ের রাজনীতির সবচেয়ে নগ্ন রূপ, যেখানে মানবিকতার ন্যূনতম সীমাও মানা হয় না। একজন আহত মানুষের চিকিৎসা ব্যাহত করার মানে রাষ্ট্রের নৈতিক ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করা। ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশের অভ্যন্তরে এমন কোনো শক্তির উত্থান যারা আঞ্চলিক প্রশ্নে কঠোর অবস্থান নেয়, তা দীর্ঘমেয়াদে দিল্লির কৌশলগত স্বার্থে আঘাত করতে পারে এমন ভাবনা থাকতেই পারে। তবে এই ভাবনা যদি পরোক্ষ হুমকি, নজরদারি বা ভীতির রাজনীতিতে রূপ নেয়, তাহলে তা দুই দেশের সম্পর্কের জন্যও বিপজ্জনক হয়ে ওঠে। অন্যদিকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্ষেত্রে বিষয়টি আরও ব্যক্তিগত ও রাজনৈতিক। ক্ষমতা হারানোর ক্ষোভ, ভবিষ্যৎ অনিশ্চয়তা এবং দেশে ফিরে জবাবদিহির আশঙ্কা, সব মিলিয়ে তারা এমন সব কণ্ঠস্বরকে দমিয়ে রাখতে চাইতে পারে যারা ভবিষ্যতের রাজনীতিতে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ওসমান হাদি সেই সম্ভাব্য চ্যালেঞ্জের নাম। সব মিলিয়ে ওসমান হাদির উপর হামলা এবং তার চারপাশে তৈরি হওয়া হুমকির পরিবেশ আসলে একটি বড় প্রশ্ন তুলে দেয়। বাংলাদেশ কি এমন রাজনীতির দিকে যাচ্ছে যেখানে ভিন্ন মত মানেই জীবন ঝুঁকি? জাতীয়তাবাদী অবস্থান মানেই কি বিদেশি ও দেশীয় শক্তির রোষানলে পড়া? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে শুধু একজন ব্যক্তির ঘটনা নয়, পুরো রাজনৈতিক কাঠামোকে বিশ্লেষণ করতে হবে। ওসমান হাদি বেঁচে থাকুন বা না থাকুন, তার ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে একটি দাগ কেটে দিয়েছে। এটি দেখিয়ে দিয়েছে তরুণ নেতৃত্ব, সার্বভৌমত্বের প্রশ্ন এবং আঞ্চলিক রাজনীতির সংঘাত কতটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছতে পারে। আজ হাদি হাসপাতালে, কাল অন্য কেউ। এই চক্র ভাঙতে না পারলে রাজনীতি আরও নিষ্ঠুর হয়ে উঠবে, আর সেই নিষ্ঠুরতার সবচেয়ে বড় শিকার হবে সাধারণ মানুষ ও ভবিষ্যৎ প্রজন্ম। তদন্তকারীরা হাদিকে শ্যুট করা ফয়সালের জামিনকালীন চলাফেরা ও যোগাযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন। ফয়সালের রাজনৈতিক সংযোগ শুধু তার ব্যক্তিগত পরিচয়েই সীমাবদ্ধ নয়। গোয়েন্দা সূত্র জানায় তার পরিবারও আওয়ামী লীগ রাজনীতিতে জড়িত। যদিও তার বাবা একজন ছোট ব্যবসায়ী, তবে পরিবারের এই দীর্ঘদিনের রাজনৈতিক সংশ্লিষ্টতা তাকে এবং পরিবারকে মোহাম্মদপুর এলাকায় প্রভাব বিস্তারে ব্যাপকভাবে সাহায্য করেছে। হামলার ঘটনার পর দুই পরিবারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফয়সাল তথ্য প্রযুক্তিতে বেশ দক্ষ। সূক্ষ্ম পরিকল্পনার অংশ হিসেবে তিনি গুলি করার আগেই তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা হয়। গোয়েন্দা সূত্রগুলো বলছে অত্যন্ত উচ্চ পর্যায়ের পরিকল্পনার অংশ হিসেবে হাদিকে গুলি করা হয়, তাই ভারতের সংশ্লিষ্টতা উঠে আসছে।